র্যাব, পুলিশ, আনসারের নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পোশাক নয়, মানসিকতার উন্নয়নে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। অর্ণব হত্যাকাণ্ড মানতে পারছে না পরিবার, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি এলাকাবাসীর। ৩ সন্দেহভাজন আটক, চলছে মামলার প্রস্তুতি। মুক্তিপণের ৪৩ লাখ টাকা দিলেও ছেলেকে জীবিত পাননি নাজিমউদ্দিন, পরিবারে শোকের মাতম। রাকিবের মরদেহ দেশে আনার আকুতি। এবং কনকনে শীতে জনজীবনে স্থবিরতা, হাসপাতালে বাড়ছে সর্দি, কাশি, হাঁপানি রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। আলোচনায় পুলিশের নতুন পোশাক। শুধু পোশাক নয়, র্যাব এবং আনসার বাহিনীর নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩ বাহিনীর নতুন পোশাক নিয়ে অনেকে হাস্যরস করছেন। বিশেষজ্ঞরা বলছেন, পোশাক নয়, পুলিশের মানসিক উন্নয়নে কাজ করতে হবে। আর আইনজীবীরা বলছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি যার কারণে পোশাক বদল করতে হবে। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। র্যাব হইল পুলিশ, পুলিশ হল গার্ড, আর আনসার হইল চকিদার। ৩ বাহিনীর পোশাক পরিবর্তনের সমালোচনা ঠিক এমনভাবেই করেছেন মাসুদ করিম নামে এক ব্যক্তি। র্যাব, পুলিশ আর আনসার বাহিনীর নির্বাচিত পোশাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রল করেন নেটিজেনরা। অনেকেই পোশাক বদলকে মশকরা হিসেবেই দেখছেন, কেউ কেউ তো রীতিমতো হাস্যরস করছেন। র্যাব আর পুলিশ থেকে আনসারের পোশাককেই এগিয়ে রাখছেন অনেকেই। জুলাই বিপ্লবে র্যাব, পুলিশ আর আনসারের বিভৎস তৎপরতা দেখেছে দেশবাসী। তাদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ, তাই তো আস্থা সংকটও প্রকট হয়েছে। নানান উদ্যোগ নিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটানো সম্ভব হয়নি। শুধুমাত্র পোশাক পরিবর্তন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে সেবা সঠিকভাবে তারা যে কাজটি করার কথা বা সেবা দেওয়ার কথা সেই প্রক্রিয়াতে নেওয়া যাবে, এটা আমার মনে হয় না। এসব সংকট নিরসনে সংস্কারের অংশ হিসেবে ৩ বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই পোশাকে দেখা যায় পুলিশের রং আয়রন, র্যাবের জলপাই আর আনসারের নতুন রং গোল্ডেন হুইট। তবে পোশাক নয়, মনের রং বদলাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানালেন আইনজীবীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তন করলে তাদের যে আচরণগত পরিবর্তন বা সেবা করার যে মানসিকতা, সেটা পরিবর্তন হবে, এটা ভাবার সুযোগ নেই। এরই মধ্যে আসলে এই পরিবর্তনটা করতে গেলে দেশের একটি অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা যাচ্ছি, সেই ক্ষেত্রে একটি প্রচন্ড চাপ সৃষ্টি হবে। সংস্কার করে জঞ্জাল সাফ করে হাইলি মোটিভেটেড বাহিনী হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এসব বাহিনীর সদস্যরা একটানা কাজ করতে গিয়ে হতাশায় ভোগেন। তাই নিরাপত্তা বিশ্লেষক ডক্টর তৌহিদ মনে করছেন, পোশাক নয়, তাদের মনোবল বৃদ্ধি আর দুর্নীতি রোধে গুরুত্ব দেওয়া উচিত। পুলিশকে পুলিশ হতে যে উপকরণগুলো দরকার সেগুলো সবার আগে প্রয়োজন। এর মধ্যে হলো তার যে সুযোগ সুবিধার প্রসঙ্গ, তার প্রশিক্ষণ কিংবা তার জনবান্ধব হয়ে কাজ করার যে প্রেক্ষাপটে তার কর্মঘণ্টা নির্ধারণ করা, তার কার্যকরীভাবে কাজের পরিবেশ কিভাবে নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে উপকরণগুলোর নিশ্চিত করা, সহজলভ্যতা থাকা, পুলিশ কাজ করতে গিয়ে যে ধরনের ঝুঁকির মধ্যে পড়ে, নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে, সেই ঝুঁকিগুলো কিভাবে প্রশমিত করা যায়, এই প্রসঙ্গগুলো পোশাকের চেয়ে অনেক বেশি প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত এসব সদস্যরাও নতুন ইউনিফর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আর এসব পোশাক পরিবর্তনে তাদের মতামত নেওয়াটা জরুরি ছিল বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। মূল যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করেই ঠিক করার নিয়ম হলো এটাই, অর্থাৎ বিধান সেটি বলে, কিন্তু আলোচনাটা যে পর্যাপ্ত হয়নি এটি সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষ কিংবা পুলিশের যারা সদস্য আছেন হয়তো তারা সরাসরি বলতে পারছে না, কিন্তু আকার ইঙ্গিতে তারা তো নানা ধরনের কথা বলছেন। পোশাক পরিবর্তন করে ভিজুয়াল ইমেজ পরিবর্তনের চেষ্টা ইতিবাচক হলেও রং নির্বাচন নিয়ে রয়েছে প্রশ্ন। তবে পোশাক পরিবর্তনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনীর জন্য স্বাধীন দেশ অনুযায়ী নতুন পোশাক নির্ধারণ করে, কিন্তু আমাদের বাস্তবতাগুলো তো সেরকম না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র জনতার অবিশ্বাস্য জাগরণ, ঠিক যেন জনবিস্ফোরণ। ভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছিল কোটি সোচ্চার কণ্ঠ। ৩৬ দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন, ছিল নির্মমতার গল্প। তারই কিছু খণ্ডচিত্র নিয়ে প্রথম আলো প্রদর্শন জুলাই জাগরণ। রক্তের সেই প্লাবনের গল্পই ফুটে ওঠে চিত্রশালার দেয়াল জুড়ে। ছিল শহীদদের স্মৃতিস্মারক,
জুলাই জাগরণের সেই গল্পই জানাচ্ছেন মনিরুল ইসলাম। একটি ৩৬ জুলাই বদলে দেয় সবকিছু। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। অপ্রতিরোধ্য তারুণ্যের এ যেন এক নতুন বাংলাদেশ। দেশে যখন চলছিল অধিকার হরণের চর্চা, দলীয়করণ, লুটপাটের একের পর এক মেরুকরণ, ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাঈদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহী কবিতার সেই রণতুর্য। আবু সাঈদের প্যান্ট সহ তার ব্যবহৃত নানান স্মারক ঠাঁই পেয়েছে জুলাই জাগরণে। অনেক ছবি দেখেছি আবু সাঈদের বিভিন্ন জিনিস। শিল্পকলার চিত্রশালায় এখনো জলজল করছে মীর মুগ্ধর রক্তমাখা পরিচয়পত্র। পানি লাগবে পানি, তৃষ্ণা মেটানোরত অবস্থায় গুলিবিদ্ধ হন মুগ্ধ। অসমাপ্তই থেকে যায় কলেজ ছাত্রী নাইমার শেষ ছবি, সেই ছবিটিও প্রদর্শিত হচ্ছে। আরও রয়েছে শহীদ মাহমুদুর রহমান সৈকতের ব্যাট বল, শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের গিটার আর শহীদ জাবির ইব্রাহিমের ছোট্ট সাইকেলটি। জুলাই আন্দোলনে যত কিছু হয়েছে সব এখানে দেখেছি। যারা আন্দোলনে শহীদ হয়েছেন তারা যাতে বেহেশতে যান। প্রদর্শনী নিদর্শন দেখে আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। আন্দোলনে না যাওয়ার আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছে এই শিক্ষার্থীর। যে ওই সময় আমার নিজেকে আসলে কাপুরুষের মতো লাগছিল যে আমিও এই যেই বয়সী তরুণরা এসব করেছে এবং যারা মারা গেছে সেই বয়সী আমি ছিলাম, কিন্তু আমি সেভাবে কিছু করতে পারিনি। স্বপ্নের এই আন্দোলনে শহীদ হয়েছে হাজারো মানুষ, অঙ্গহানি ঘটেছে অন্তত ৫০,০০০ মানুষের। মুক্তির সম্ভাবনার এই প্রয়াস রুখে দিতে সরকার শুরু করে গণহত্যা। সেই সবকিছুরই খণ্ডচিত্র গণমাধ্যমের দলিল রূপে তুলে ধরে প্রথম আলো। প্রথম আলো যে উদ্যোগটা নিয়েছে, তাদের দৃষ্টিতে যে সব জায়গায় হয়েছে তার ছবিগুলো এনে কালেক্ট করেছে, এখানে তো সব পর আসে না। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ তো নিঃসন্দেহে। আমরা তো অনলাইনেও দেখেছি, টিভিতেও দেখেছি ওই মুহূর্তগুলো, যখন আমরা এখন আবার দেখছি তো ফ্ল্যাশব্যাক আসছে। ভর দুপুরেও এই জাগরণ দেখতে ছুটে এসেছেন অনেক দর্শনার্থী। এই জাগরণ একদিকে যেমন ভালো লাগার, ঠিক তেমনি হৃদয়েও কাটে দাগ। অনেক কষ্ট হচ্ছে আসলে এটা দেখে, এটা কারণ খুব এত কিছুদিন আগে ঘটে যাওয়া আন্দোলন, একটা বিপ্লবের একটা প্রমাণ। এই প্রমাণগুলো অবশ্যই মুছে দেওয়া উচিত না। রাস্তাঘাটেও যেসব গ্রাফিটিগুলো সে সময় করা হয়েছিল, আমার মনে হয় ওগুলো কেউ মুছে না ফেলে দীর্ঘদিন সংরক্ষণ করা উচিত। বরাবরই ইয়াং জেনারেশন আন্দোলনে থাকে, কিন্তু ব্যাপক মানুষের সাপোর্ট ছিল। এ বিজয় যে গণমানুষের, জাতির অন্যরকম মুক্তিতে যে সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন, তারই সিনপসিস যেন জুলাই জাগরণ। বাংলাদেশে ইতিহাস বিকৃতির ঘটনা ভাত মাছের মতোই। জুলাই গণ অভ্যুত্থান ৬ মাসও পার হয়নি, এরই মাঝে শুরু হয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র। তাই সবাই বলছেন অন্তত জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যাতে অক্ষত রাখা হয়, এ ব্যাপারে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দর্শনার্থীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণবকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। কোনোভাবেই এই হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না তার পরিবার ও এলাকাবাসী। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় ৩ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। চলছে মামলার প্রস্তুতিও। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সরকার হত্যার হিসাবই মিলাতে পারছে না তার আপনজনরা। প্রিয়জন নিহতের খবরে কান্না থামছেই না মা লিপিকা সরকারের। আপনজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে অর্ণবদের বাড়িটি। আমাদের ফ্যামিলিতে পুরো সংসারটা সবার ক্ষেত্রে ও সব দিকেই সবার খেয়াল রাখে। আমাদের কল্পনা নেই যে ওরে কেন এইভাবে মারবে, কি কারণ, কোন কারণবশত কিছুই বুঝে উঠতে পারতেছি না, কোনো কল্পনার মধ্যে আনা যায় না এটা। শুক্রবার রাত 9:30টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে এক দোকানে চা পান করছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী অর্ণব কুমার সরকার। এ সময় 10 থেকে 15টি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে প্রথমে গুলি করে, পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এমন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করেছেন এলাকাবাসীরা। এর ভিতরে খুব খারাপ লাগছে, আসলে চোখ দিয়ে আসলে সেইভাবে কথাবার্তা বলে, আমাদের সাথে কোনো সময় ঝগড়া বিপদ করে না। যারা এরকম নির্মমভাবে হত্যা করেছে ওরে,
শুধু এইটুকুই বলবো, তাদের যেন বিচার হয় সঠিকভাবে। শনিবার দুপুরে ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বাবার ঠিকাদারি ব্যবসা, নারী সংশ্লিষ্ট বিষয়, সন্ত্রাসী গ্রুপের কোনো সংশ্লিষ্টতা সহ সব দিক বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত নানা রকমের তথ্য এবং উপাত্ত সংগ্রহপূর্বক আমরা বিশ্লেষণ করে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য তৎপরতার সাথে দায়িত্ব পালন করছি। আমরা ৩ জনকে এ যাবৎ আমরা আমাদের হেফাজতে রেখেছি, আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। নিহত অর্ণব সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয়ে MBA অধ্যয়নের পাশাপাশি বাবার ঠিকাদারি কাজে সহযোগিতা করতেন। 2 ভাইয়ের মধ্যে বড় অর্ণবের ছিল না কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা। অর্ণব হত্যাকাণ্ড নিয়ে খুলনায় গত 4 মাসে 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। মুক্তিপণের 43 লাখ টাকা দিলেও ছেলে রাকিবকে জীবিত ফেরত পাননি মাদারীপুরের নাজিমউদ্দিন মহাজন। ইউরোপ যাবার স্বপ্ন পূরণের আগেই দালালের খপ্পরে পড়ে প্রাণ হারাতে হয়েছে রাকিবকে। প্রিয়জনের মৃত্যুতে পরিবারে চলছে মাতম। দালালের শাস্তির পাশাপাশি রাকিবের মরদেহ দেশে আনার আকুতি পরিবারটির। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। উন্নত জীবনের আশায় 3 বছর আগে জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়েন মাদারীপুর সদর উপজেলার রাকিব মহাজন। দালাল সোহাগের সাথে 27 লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে পাড়ি জমান ইতালির উদ্দেশ্যে। বিমানে চেপে লিবিয়ায় যাওয়ার পর পড়েন দালালদের দোসর অপহরণকারী চক্রের খপ্পরে। বন্দিশালায় আটকে রেখে মুক্তিপণের জন্য চলতে থাকে নির্যাতন। আমি রাত্রে কাশতে কাশতে খাড়িয়ে থাকতেই না, মনে হয় সাথে সাথে স্ট্রোক হইব, হাত বলো কয়ে যায়। ওই কাপসার মামাই জানি কাশতে কাশতে হাত বলো কয়ে যায়। ছেলের মুক্তির জন্য মাজেদ খলিফা নামে আরেক দালালকে 15 লাখ টাকা দেন রাকিবের বাবা। তারপরেও শেষ রক্ষা হয়নি। আরও টাকার জন্য চলতে থাকে নির্যাতন। অবস্থা গুরুতর হলে ভর্তি করা হয় লিবিয়ার একটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় রাকিবের। ভাত আমার কোনো ভাত আমি আমার কোনো ভাত, আমার ছেলের ভাত আমার ছেলের লাশ চাই আর সুস্থ বিচার চাই। এমন মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। তারা দোষীদের বিচার ও রাকিবের মরদেহ দেশে আনারও দাবি জানান। যেসব দালালে যে এইভাবে নিয়া অত্যাচার করিয়া নিয়া মারিয়া লাইলো, না খাওয়াই রায়, কষ্ট করায়, এইসব দালালরে ফাঁসি দেওয়া উচিত। এই সমস্ত দালালদের কঠোর বিচার চাই। আমরা টাকা পয়সা দেওয়ার পরেও আমার বাইরে ওরা গেম ঘরে রাখা মাইরিয়া লাইছে, এর সুস্থ তদন্ত চাই এবং আমরা বিচার চাই এটার। মাজেদ খলিফা উনিও প্রায় 15-20 লাখ টাকার মতো নিছে, কিন্তু ইটালি পৌঁছে দেওয়ার কথা বলছে, কিন্তু দেয় নাই। পরে ওই জায়গায় না খায়া মারছে, অত্যাচার করছে। ওই দালালদের বিচার চাই, আর যেন আমাদের লাশটা পাই, আমার ভাতিজার লাশটা যেন পাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান মাদারীপুর থানার ওসি। মিডিয়ার মাধ্যমে বিষয়টা অবগত হয়েছি, বাট কেউ আমাদের কাছে এরকম বিষয়টা অভিযোগ করেনি। আমরা অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবেদন পেলে লাশ ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। লাশ আনার প্রসেস এটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ ফেরত আনা যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতেই তো এটা গ্রহণ করা হবে ব্যবস্থা। লিবিয়া হয়ে ইতালি পাঠানোর নামে মাদারীপুরে দীর্ঘদিন ধরে অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য করছে শক্তিশালী এক সিন্ডিকেট। মামলা হলেও আইনের ফাঁক ফোকরে ছাড়া পেয়ে অপকর্ম অব্যাহত রেখেছে চক্রটি। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। শীতে বিপর্যস্ত উত্তরের জেলা সিরাজগঞ্জ। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে স্থবিরতা নেমেছে জনজীবনে। হাসপাতালে বাড়ছে সর্দি, কাশি, হাঁপানি রোগীর সংখ্যা। এ সময় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে ঘন কুয়াশা ও শীতে নরসিংদীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবনযাত্রা। আরও জানাচ্ছেন বুশরাত জাহান। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে সিরাজগঞ্জে। অনেক সময় দুপুর গড়ালেও সূর্যের দেখা মেলে না। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। উপার্জন কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রচুর বাতাস আছে, বাতাস ঠান্ডা বেশি, তার কারণে যাত্রী নেই।
কামাই কাজে নেই। প্রচন্ড শীতে লেগে কাস্টমার করতে পারে না, প্রয়োজন ছাড়া কেউ না। শীতের কারণে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। অতিরিক্ত শীতের কারণে ঠান্ডা লাগছে, সেজন্য বুকে গ্যারগার করে, তো সেজন্য নিয়ে আইছি। অতিরিক্ত শীতের কারণে এই ডায়রিয়া হচ্ছে, 3 দিন হলো ডায়রিয়া হচ্ছে আর কি। হিসাব ছাড়া 5-6 বার করে পায়খানা করলো, দিন রাত সব সময়। তো নিজেরা ওষুধ খাওয়াইলাম, মানে যেগুলো ওষুধ খেলে কাজ হইতো ওগুলো খাওয়াইলাম, এবার ওই ওষুধে কাজ হইলো না। শীতের সময়টাতে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বেশি শীতে যারা ভালনারেবল তাদের একটু বেশি কেয়ার নেওয়া উচিত। বৃদ্ধরা বা শিশুরা তাদের হচ্ছে পর্যাপ্ত গরম কাপড় দিয়ে যাতে ঢেকে রাখা, ঠান্ডাটা না লাগে। একটু গরম খাবার খাওয়া, জুস বা ভিটামিন সি জাতীয় খাবার একটু বেশি খাওয়া। এদিকে ঘন কুয়াশা ও শীতের কারণে নরসিংদীর জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছে দরিদ্র জনগোষ্ঠী। পেটের দায়ে ঠান্ডাকে সঙ্গী করে হাল চাষ করছেন কৃষক। এই ঘন কুয়াশাকে অপেক্ষা করে আমরা এই কৃষিক্ষেত্রে জমিতে কাজ করার জন্য অগ্রসর হচ্ছি। আমরা অনেক শীত অপেক্ষা করেও খেতে কাজ করতে নামছি। আবার যাত্রীর অভাবে রাস্তায় নেমেই হতাশ যান চালকরা। ঘন কুয়াশার কারণে গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। শীতের দিন যাত্রী পাইতেছি না, গাড়ি ঘোড়ার যাত্রীর জন্য খুব কষ্টকর। কুয়াশা লাগি গাড়ি ঘোড়া চালাইতে না, ভাড়া গাড়ি প্যাসেঞ্জার পাই না। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, শীত পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, আজ সকাল থেকে দিনাজপুরের শীত কেমন? হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কত? আপনি জানেন যে দিনাজপুরের যেহেতু উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলে কিন্তু শীতের প্রকোপটা অনেকটাই বেশি। কয়েকদিন ধরে কিন্তু সূর্যের দেখা মিলেনি। গতকাল থেকে আর আজ পর্যন্ত যদিও সূর্যের দেখা মিলেছে, তবে মানে শীতের প্রকোপটা কিন্তু কমেনি। আমি যদি একটু আপনাকে পিছনে দেখাতে চাই যে এই মাত্র কিন্তু দোকানপাটগুলো কিন্তু খুলতেছে। আসলে এই দোকানপাটগুলো কিন্তু আরো আগে খোলার কথা ছিল, কিন্তু এই কনকনে ঠান্ডা ও শীতের কারণে কিন্তু এই দোকানপাটগুলো কিন্তু খোলার একটু দেরি হচ্ছে। আর আমি আপনাকে বলে রাখি যে যেহেতু যদি কনকনে শীত এই উত্তরাঞ্চলে দিনাজপুরে, এই কারণে কিন্তু নিম্ন আয়ের যে মানুষ, এই মানুষগুলো কিন্তু সকালে বের হতে পারছে না বাড়ি থেকে। এই কারণে কিন্তু তাদের খুব কষ্ট পোহাতে হচ্ছে। তো আমি হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি যে হাসপাতালে দেখেছি যে যেহেতু শীতজনিত রোগ, এই রোগের কারণে কিন্তু জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া এই ধরনের শীতজনিত রোগের রোগীরা কিন্তু হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। আমি আরেকটি কথা আপনাকে বলে রাখি যে আজকে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড কিন্তু করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে কিন্তু রেকর্ড করা হয়েছিল 9 ডিগ্রি সেলসিয়াস। আপনি বুঝতেই পারছেন যে যেহেতু দিনাজপুরের তাপমাত্রা একটু কম, এখন এই জন্য কিন্তু কনকনে যে শীত একটু বেড়েই চলছে। আর আমি এদিকে জেলা প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তিনারা যেমনটি আমাকে বলেছেন যে যেহেতু উত্তরাঞ্চলের মধ্যে সর্ব এলাকাতে বেশি নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য কিন্তু শীত বস্ত্র বিতরণ কিন্তু অব্যাহত আছে। এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। সুবল, আপনাকে ধন্যবাদ। যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েল কারাগারে বন্দী 200 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার হামাসের যোদ্ধারা 4 ইসরায়েলি নারী সেনা জিম্মিকে মুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়। এ সময় তাদের হাস্যোজ্জ্বল ও হাত নাড়িয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় সৃষ্ট 50 মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরাতে 21 বছর সময় লাগবে বলে জানিয়েছে জাতিসংঘ। গত রোববার স্থানীয় সময় সকাল 11:15টার দিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। খেলার খবর, বিপিএল। বিপিএলে আজ ফের ঢাকায় গড়াচ্ছে খেলা। মিরপুরের বাটিতে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। আজ জিততে পারলে কোয়ালিফায়ার হিসেবে প্লে অফের যাত্রায় আরও এক ধাপ এগিয়ে যাবে গত আসরের চ্যাম্পিয়ন্স বরিশাল।
বিপরীতে পয়েন্ট টেবিলে সবার শেষে থাকা সিলেটের আশা নেই বললেই চলে। এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে দুর্বার রাজশাহী ও টেবিল টপার রংপুর রাইডার্স। এর আগে চট্টগ্রামের মাটিতে রংপুরকে হারালেও প্লে অফ নিশ্চয়তায় পিছিয়ে রাজশাহী। অন্যদিকে রংপুরের আগেই নিশ্চিত প্লে অফ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, আজকের অনুষ্ঠানে অতিথি মোহনা টিভির সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখ দেশ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ। দর্শক, প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনাম। প্রথম আলো, পুলিশের তল্লাশি টহল কাগজেই। বাংলাদেশ চীন সম্পর্ক দ্বিধা অনিশ্চয়তা কাটিয়ে এগিয়ে যাওয়ার ইঙ্গিত। 11 কক্ষেও সরকারি মেডিকেল কলেজ। দৈনিক ইত্তেফাক, 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট। রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে, তারেক রহমান। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজ আলম। সমকাল, ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ, শিক্ষক সমাবেশে তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, সুইজারল্যান্ড সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় সহায়তায় দল করলে জনগণ হতাশ হবে, তারেক রহমান। যুগান্তর, দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয়। অস্থিরতা ও ক্ষোভ সিদ্ধান্ত বদল, জনমনে প্রশ্ন প্রশাসনে হচ্ছেটা কি? জটিল সমীকরণে রাজনীতি, বাড়ছে অনৈক্য সংশয় সন্দেহ। বণিক বার্তা, বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা, শিক্ষার্থীদের 44% পড়ছে নিজস্ব অর্থায়নে। দ্য ডেইলি স্টার, মুভ টু ফ্রম পার্টি, তারেক ওয়ার্নস স্টুডেন্টস এগেইনস্ট ইউজিং স্টেট সাপোর্ট। সার্ভিস ডেলিভারি সাফার্স ইন সিটিজ উইথাউট কাউন্সিলর। স্বামী, আমার শুরুতেই চলে যাব প্রথম আলোর দিকে। এখানে প্রথম যে শিরোনামটা লক্ষ্য করলে দেখা যায় যে এখানে লেখা আছে যে পুলিশের তল্লাশি টহল কাগজেই। এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা বিগত প্রায় 2 মাস ধরে দেখছি যে রাজধানী সহ রাজধানীর বিভিন্ন প্রবেশ পথগুলোতে কিন্তু ছিনতাই এবং ছুরিকাঘাতে আহত হচ্ছে। একাধিক কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর ভিতরে সন্ধ্যা নামলেই একটা আতঙ্ক বিরাজ করে এবং ছিনতাইয়ের ঘটনা কিন্তু অহরহ ঘটছে। বিশেষ করে আমি যদি বলি যে রাজধানীর যে প্রবেশ পথগুলো আছে, আবদুল্লাপুর, গাবতলী, সায়দাবাদ, এই পয়েন্টগুলো কিন্তু অনেক ভয়াবহ হয়ে উঠেছে এবং এই দিকে কিন্তু উত্তরা আবদুল্লাপুর এদিকেও কিন্তু সন্ধ্যার পরে মানুষ আতঙ্ক নিয়ে কিন্তু ঘরে ফিরছেন। এই আতঙ্কগুলো আগে কিন্তু ছিল না। এখন কিন্তু ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার কারণে পুলিশের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা আরও বাড়ানোর প্রয়োজন ছিল এবং টহল বাড়ানো প্রয়োজন ছিল। সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত কোথাও লক্ষ্য করিনি। বিশেষ করে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু 500 থেকে 550টি টহল টিম কিন্তু কাজ করে প্রায় 24 ঘন্টায়, দিনে এবং রাতে মিলিয়ে। রাতে কিন্তু আমরা দেখি প্রায় 250-রও অধিক টহল টিম কিন্তু আগে থাকতো এবং রাজধানীর বিভিন্ন প্রবেশপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে কল্যাণপুর, গাবতলী, এদিকে টেকনিক্যাল, কাজীপাড়া, শেওড়াপাড়া, এদিকে হচ্ছে আপনার বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার এবং এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, এদিকে মৎস্য ভবন, প্রেস ক্লাব,
এবং গুরুত্বপূর্ণ যেই কেন্দ্রগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে প্রবেশ পথগুলো রয়েছে, গাবতলী, আবদুল্লাপুর, সায়দাবাদ, এই দিকগুলোতে কিন্তু এবং উত্তরা, এই দিকগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে টহল টিম রয়েছে, কিন্তু রাতের পরে মধ্যরাতে কিন্তু আমরা টহল টিম লক্ষ্য করি না। এটি কিন্তু কাগজেই সীমাবদ্ধ। পুলিশের পক্ষ থেকে যে অতিরিক্ত সতর্কতা, অতিরিক্ত নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে রাত্রেবেলাও, এটি কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। বিশেষ করে আমরা ভোরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে ভোরে যে গাড়িগুলো ঢাকায় আসে, সেই গাড়িগুলো যারা যাত্রী নামে এবং তারা গন্তব্যে পৌঁছায়, তারা কিন্তু বেশ আতঙ্কে থাকে সময়টুকুতে। এবং সন্ধ্যার পরে কিন্তু রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু অহরহ ছিনতাই ঘটনা ঘটছে এবং কুপিয়ে আহত করা হচ্ছে। বিশেষ করে নিশ্চয়ই আপনি জানবেন যে মোহাম্মদপুরের ঘটনা কিন্তু আরও বেশি আমাদের পীড়া দিচ্ছে। মোহাম্মদপুরে প্রতিনিয়ত কিন্তু ছিনতাই ঘটনা ঘটছে এবং ব্যবসায়ীরা যারা আছেন, ব্যবসায়ীরা কিন্তু বেশ আতঙ্কে রয়েছেন এই বিষয়গুলি নিয়ে। এখন মূলত এই ছিনতাইয়ের ঘটনা আসলে এটা মানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি টহল না বাড়ালে কিন্তু এই ছিনতাই ঘটনা কিন্তু চলতে থাকবে। মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, রাজধানীতে যাতে রাতের বেলা এবং দিনের বেলাতেও নিরাপদে চলতে পারে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর তৎপর ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, প্রথম আলো পত্রিকাতে আরেকটা বিষয়টা উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে খালেদা জিয়া লন্ডনের ছেলের বাসায়, স্বাস্থ্য স্থিতিশীল। খালেদা জিয়া অনেক দিন পরে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক আন্দোলন সংগ্রামের পরে খালেদা জিয়া লন্ডনে যেতে পেরেছেন এবং প্রায় 17 দিন চিকিৎসা নিয়েছেন দ্য লন্ডন ক্লিনিকে। 17 দিন চিকিৎসার পরে তিনি তার ছেলের বাসা তারেক রহমানের বাসায় ফিরেছেন এবং সেখানে তিনি পারিবারিক পরিবেশে রয়েছেন। এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক আমরা জানতে পেরেছি AZM জাহিদ হোসেন, তিনি বলেছেন যে খালেদা জিয়া আগের থেকে অনেক ভালো রয়েছে এবং তিনি তার পারিবারিক পরিবেশে সময় কাটাচ্ছেন এবং বাংলাদেশ থেকে যে তার সঙ্গে যে চিকিৎসক দল গিয়েছে তারা এখন তার বাসায় চিকিৎসা দিচ্ছেন। তার বিভিন্ন ধাপে ধাপে আবারও চিকিৎসা শুরু হবে তার লন্ডন ক্লিনিকে। আমরা পরবর্তীতে হয়তো বা তার আপডেট জানতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করা যায় যে প্রথম আলোর যেখানে আপনার 11 কক্ষেও সরকারি মেডিকেল কলেজ, এই বিষয়ে একটু বলবেন। মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো আসলে মূলত অবকাঠামো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা এবং সেবা দুটোই কিন্তু ব্যাহত হয়। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান বাংলাদেশে 37টি সরকারি মেডিকেল কলেজ আছে এবং নতুন বেশ কয়েকটি মেডিকেল কলেজ বিগত সরকার করে গিয়েছে, মাগুরা, নীলফামারী সহ নওগাঁ। এই নতুন মেডিকেল কলেজগুলোতে কিন্তু এখনও অবকাঠামো যে উন্নয়ন সেটি কিন্তু হয়নি এবং অবকাঠামো উন্নয়ন না হওয়ার ফলে কিন্তু কয়েকটি কক্ষ মিলিয়ে কিন্তু একটি মেডিকেল কলেজ করা হয়েছে। সেখানে কিন্তু প্রয়োজনীয় ল্যাবরেটরি নেই, প্রয়োজনীয় ল্যাব নেই, রিডিং রুম নেই, কিংবা কনফারেন্স রুম নেই, সেমিনার রুম নেই, শিক্ষার্থীদের যে পর্যাপ্ত সুযোগ সুবিধা সেগুলো কিন্তু নেই। পাশাপাশি আমরা দেখেছি যে মেডিকেল কলেজে কিন্তু MBBS পাস করার পরে 1 বছর ইন্টার্নশিপ করতে হয় এবং ইন্টার্নশিপে কিন্তু অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এটি কিন্তু যে নতুন যে মেডিকেল কলেজগুলো রয়েছে এগুলোতে কিন্তু হচ্ছে না এবং পুরোপুরি আসলে মেডিকেল শিক্ষা গ্রহণ না করে কিন্তু তারা মূলধারায় তারা চিকিৎসা পেশায় যুক্ত হচ্ছেন। সেক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন এবং ল্যাবরেটরি সহ মেডিকেল কলেজে যে জিনিসগুলো থাকার প্রয়োজন, ইন্টার্নশিপের জন্য যতটুকু শিক্ষার প্রয়োজন সেই জিনিসগুলো যদি হয়তো থাকে মেডিকেলে, সেক্ষেত্রে তারা মূল যে চিকিৎসা সেবা যুক্ত হতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং দেশ ও জাতির ক্ষেত্রে তারা চিকিৎসা সেবায় আরও ভালো অবদান রাখতে পারবেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা করব যে মেডিকেল কলেজগুলো যাতে মেডিকেল কলেজগুলোর মতো হয়, অবকাঠামো উন্নয়ন থাকে, একটি মানে পুরোপুরি যেসব সরকারি মেডিকেল, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল, কিংবা এদিকে যদি আমি বলি যে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল, এই ধরনের যে রাজশাহী মেডিকেল যে সুযোগ সুবিধাগুলো রয়েছে নতুনগুলোতে যদি এই ধরনের সুযোগ সুবিধা থাকে তাহলে কিন্তু যারা চিকিৎসা পেশায় আসছেন, যারা MBBS পাস করে মূলধারা যুক্ত হচ্ছেন তারা কিন্তু খুব সহজে এবং চিকিৎসা সেবা আরও ভালো অবদান রাখতে পারবেন। আচ্ছা সাহেব, আমরা দৈনিক ইত্তেফাকে যাই। এখানে প্রথম পৃষ্ঠাতেই যে বিষয়টা লক্ষ্য করা হচ্ছে সেটা হচ্ছে 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট। 300 কোটি টাকা এখানে বলা হয়েছে, আমি যতটুকু জানতে পেরেছি যে
বছরের প্রথমে কিন্তু বই ছাপানো হয় প্রাথমিক, মাধ্যমিক এবং সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই শিক্ষা বোর্ডগুলোতে কিন্তু এবারে কিন্তু একটু ব্যতিক্রম হয়েছে। এবারে বেশ কিছু পরিবর্ধন এবং সংস্কারের কারণে কিন্তু এখনও আমরা জানতে পেরেছি যে রাজধানী সহ একাধিক এরিয়াতে কিন্তু এবং গ্রাম অঞ্চলে, জেলা শহরে, উপজেলায় কিন্তু এখনও পাঠ্য বই পুরোপুরি পৌঁছেনি। এবং এই বিষয়গুলোতে আসলে একটি সিন্ডিকেট কাজ করে এবং এই সিন্ডিকেটের মাধ্যমে 300 কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা কাগজে কৃত্রিম সংকট দেখাচ্ছে। যেহেতু নভেম্বর থেকে পাঠ্য বই ছাপার কার্যক্রম শুরু হয়, এই সময়টুকু তারা মূলত বেছে নেয় এবং তারা কৃত্রিম সংকট দেখিয়ে আসলে এই কাজটি করে। আচ্ছা, ধন্যবাদ শামীম আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে সময় স্বল্পতা। দর্শক, শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো। র্যাব পুলিশ আনসারের নতুন পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। পোশাক নয়, মানসিকতার উন্নয়নে কাজ করার তাগিদ বিশেষজ্ঞদের। অর্ণব হত্যাকাণ্ড মানতে পারছে না পরিবার, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি এলাকাবাসীর। 3 সন্দেহভাজন আটক, চলছে মামলার প্রস্তুতি। মুক্তিপণের 43 লাখ টাকা দিলেও ছেলেকে জীবিত পাননি নাজিম উদ্দিন, পরিবারে শোকের মাতম। রাকিবের মরদেহ দেশে আনার আকুতি। এবং কনকনে শীতে জনজীবন স্থবিরতা, হাসপাতালে বাড়ছে সর্দি, কাশি, হাঁপানি রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। এ ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।